কবুতর সে কখন বাজার গেছে, কিন্তু এখনো বাড়িতে ফেরার কোনো নামই দেখছি না। ঘরে যে কোনো খাবার নেই সেদিকে দেখছি কবুতরের কোনো খেয়ালই নেই। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটু পরেই তো পারুল এসে আমার কাছে খাবার চাইবে, তখন পারুলকে আমি কি খেতে দিব? না, এসব ঝামেলা আমার আর ভালোই লাগে না। আমাকে কিছু একটা করতে হবে। এরপর সুখী পায়রা ঘরের বাইরে আসে আর আঙিনায় কবুতরকে দেখতে পায়। কবুতর, তুমি এসেছো? তা কি বাজার করে নিয়ে এসেছো শুনি? সুখী, আমি তো বাজার করিনি। বাজারের যে দাম তাতে মনে হচ্ছে আমাদের এবার না খেয়ে থাকতে হবে। কি, তুমি বাজার করনি আর এখন এসে বলছো আমাদের না খেয়ে দিন কাটাতে হবে? এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? সুখী, তুমি রাগ করছো কেন? তুমি তো জানো আমরা গরিব পাখি, তাই বনের কেউ আমাকে কাজ দিতে চায় না। কাজ না করলে আমি খাবার আনবো কি দিয়ে বলো? সে তুমি যেখান থেকে পারো সেখান থেকে আমার জন্য খাবার নিয়ে এসো। আমি এত অজুহাত শুনতে চাই না। সে বিয়ে হয়েছে থেকে তোমার মুখে একটাই কথা শুনছি, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। মাঝে মাঝে তো ইচ্ছে করে এই সংসার ছেড়ে চলে যাই, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারি না। সুখী, তুমি এভাবে বলো না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি যদি আমাকে ছেড়ে যাও তবে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি যে নিঃস্ব হয়ে যাব। তুমি কোথাও যেও না সুখী, আমি দেখছি কোথাও কোনো খাবার পাই কিনা। এ কথা বলে কবুতর বনে চলে যায় আর বনে গিয়ে এদিক ওদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু কবুতর কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই সে খালি হাতে ঘরে ফিরে আসে। তা দেখে সুখী পায়রা বলে, আমি জানতাম তুমি খালি হাতে ফিরে আসবে। তোমার মতো অপদার্থ পাখিকে দিয়ে কিছুই হবে না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে কেন এত গরিব পাখি বানিয়েছো? আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। মা, আজকে কি আমাদের না খেয়ে থাকতে হবে? আমার যে ভীষণ খিদে পেয়েছে মা। আমি যে আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না। মারে, তুই এভাবে কাঁদিস না। তুই একটু পানি খেয়ে নে, দেখবি আর খিদে পাবে না। মা, আমি আর কত পানি খাবো? আমার যে পানি খেতে ভালোই লাগছে না। মেয়ের এমন কথা শুনে সুখী পায়রা অনেক কষ্ট পায়, কিন্তু সুখী পায়রা মেয়ের মুখে একটু খাবারই তুলে দিতে পারে না। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর সুখী পায়রা ও কবুতর পারুলকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই যে পাখি, তুমি আর কেঁদো না। তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। কে কে কথা বলছো? আর আমার কষ্টের দিন শেষ হবে তুমি জানো কিভাবে? আমি মেঘ কথা বলছি। আমি জানি তোমার কষ্টের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, কারণ তুমি খুব তাড়াতাড়ি ধনী পাখি হয়ে যাবে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো কোনো কাজই করি না, তাহলে ধনী পাখি হব কি করে? তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু আমার কথা মতো একটা জায়গায় যাবে আর তোমার ভাগ্য বদলে যাবে। মেঘ, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি বনের ভিতরে যাবে, সেখানে গিয়ে একটা বড় গাছ দেখতে পাবে। সেই গাছের কোঠরে একটা ঘর আছে। সেই ঘরে প্রবেশ করলেই তুমি অনেক স্বর্ণমুদ্রা দেখতে পাবে। মেঘ, তুমি সত্যি বলছো? সেই ঘরে গেলে আমি স্বর্ণমুদ্রা পাবো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে একটা শর্ত আছে। তুমি ওই স্বর্ণমুদ্রা থেকে কিছু স্বর্ণমুদ্রা গরিব পাখিদেরকে দিয়ে দিবে, বুঝতে পেরেছো? ঠিক আছে মেঘ, আমি ওখান থেকে কিছু স্বর্ণমুদ্রা গরিব ও অসহায় পাখিদের দিয়ে দিব। এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে আর দেরি কিসের? তুমি এক্ষুনি ওই বটগাছের ঘরের কাছে যাও আর স্বর্ণমুদ্রা নিয়ে এসো। হ্যাঁ মেঘ, আমি এক্ষুনি স্বর্ণমুদ্রা আনতে যাচ্ছি। এ কি, কবুতর আবার ঘুমের মধ্যে এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কবুতর, এই কবুতর, তুমি এসব কি বলছো? না মানে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখলাম আর তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে। তোমার জন্য পুরো স্বপ্নটা দেখতেই পারলাম না। যাই হোক, এক্ষুনি আমাকে বনে যেতে হবে আর ওই বড় গাছ খুঁজে বের করতে হবে। কিসের বড় গাছ? আর তুমি কিসের স্বপ্ন দেখেছো আমাকে বলো। এখন তোমাকে কিছু বলতে পারবো না, এখন আমাকে যেতে হবে। এ কথা বলে কবুতর বনে চলে যায় আর মনে মনে বলতে থাকে,
মেঘ যা বলেছে সত্যি কিনা তা আমাকে জানতে হবে। তাই আমাকে ওই বড় গাছটা খুঁজে বের করতেই হবে, আর সময় নষ্ট করা যাবে না। এরপর কবুতর বনে গিয়ে বড় গাছ খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর বড় একটা গাছ খুঁজে পায়। আরে ওই তো বড় একটা গাছ খুঁজে পেয়েছি। এবার গাছের কোটরে ঢুকে দেখি তো সত্যি সত্যি কোনো স্বর্ণমুদ্রা আছে কিনা। আরে এখানে তো সত্যি সত্যি স্বর্ণমুদ্রা দেখতে পাচ্ছি। তবে আমার স্বপ্নটা সত্যি ছিল। যাই হোক, এবার এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে যাই। সুখী সবটা জানতে পারলে অনেক খুশি হবে। কবুতর সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে যায়, আর সুখী পায়রাকে সব কথা খুলে বলে। তুমি সত্যি বলছো? তাহলে তো আর আমাদের কোনো অভাব থাকবে না। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। যাও, এই স্বর্ণমুদ্রাগুলো তুমি বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ সুখী, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কবুতর স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে, আর স্বর্ণমুদ্রা বিক্রি করে কবুতর অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে কবুতর সুন্দর একটা ঘর দেয়, আর কবুতর প্রতিদিন গাছের ঘর থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসে। এভাবে কবুতর অনেক ধনী পাখি হয়ে যায়। একদিন টুনি কবুতরের কাছে আসে সাহায্য চাইতে। কবুতর দাদা, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুই আবার কি সাহায্য চাইতে এসেছিস? আমি তোকে কোনো সাহায্য দিতে পারবো না। তুই এবার এখান থেকে আসতে পারিস। কবুতর দাদা, তুমি তো আমার কোনো কথা না শুনেই তার আগেই না বলে দিলে। না করেছি, বেশ করেছি। এবার তুই এখান থেকে যা তো দেখি। তোর মতো গরিব পাখিকে এখানে আমি দেখতে চাই না। কবুতর দাদা, তুমিও একদিন এমন গরিব পাখি ছিলে, আজ ধনী পাখি হয়ে সব ভুলে গেছো। এত অহংকার একদম ভালো না, বুঝেছো? এ কথা বলে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর দূর থেকে মেঘ তা দেখতে পায়। এই কবুতর তো দেখছি অনেক অহংকার হয়েছে। আমি বলেছিলাম গরিব পাখিদের সাহায্য করতে, তা না করে কবুতর নিজে সব স্বর্ণমুদ্রা ভোগ করছে, আর ধনী পাখি হয়ে গরিব পাখিদেরকে অপমান করছে। না না, এসব মেনে নেওয়া যাবে না। কবুতরকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। মেঘ কবুতরের উপর ভীষণ রেগে যায়, আর তাই মেঘ কবুতরের বাড়িটাতে জাদু করে, আর কবুতরের বাড়িটা আগের পুরনো বাড়িতে পরিণত হয়। তা দেখে কবুতর বলতে থাকে, এ কি, বাড়িটা আগের বাড়িতে পরিণত হলো কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। তুই একটা অহংকারী পাখি, তাই আমি তোর কাছ থেকে সব কেড়ে নিয়েছি। তুই যেমন গরিব পাখি ছিলি, ঠিক তেমনই গরিব থাকবি, কারণ তুই আমার কথা রাখিসনি। মেঘ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমার তোমার কথা শোনা উচিত ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও। সেটা আর সম্ভব নয়। তোর প্রতি আমার অনেক মায়া হয়েছিল, তাই আমি তোকে ধনী পাখি হতে সাহায্য করেছিলাম। কিন্তু তুই তার মর্যাদা রাখিসনি, তাই এটা তোর শাস্তি। তুই আর কখনো ধনী পাখি হতে পারবি না। এভাবেই কবুতর তার অহংকারের শাস্তি পায়, আর বাকি জীবনটা কষ্টেই কাটাতে থাকে। টুনি, ও টুনি, আমার সময় শেষের পথে। আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার মেয়ে দুটোকে দেখে রেখো, ওদেরকে খাবারের কষ্ট দিও না। আমি তো বেঁচে থাকতে ওদের চাহিদা পূরণ করতে পারলাম না। টোনা, এসব বলো না। আমি ভিক্ষে করে হলেও তোমার চিকিৎসা করাবো। তুমি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। না টুনি, তোমাদের আর কষ্ট করতে হবে না। উপর থেকে আমার ডাক এসেছে, আমাকে যে যেতে হবে। টুকি, টুনটুন, মা, তোরা আমাকে ক্ষমা করে দিস। বাবা, বাবা, আমি তোমাকে আমার একটা কিডনি দিয়ে দিব, তবু এমন কথা বলো না। পাগলি মেয়ে আমার, ভালো থাকিস তোরা। টুনি, টুনি, বিদায় টুনি। টোনা এসব বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না টোনা। তাকাও টোনা, তাকাও। তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? টোনা, তাকাও টোনা, ওঠো। বাবা, ও বাবা, তোমার সোনারা ডাকছে তো। ওঠো বাবা, ওঠো, তোমার সোনারা ডাকছে তো, ওঠো। ও মামা, বাবা কথা বললি না কেন? বাবাকে বলো না, আমার
মারে, তোদের বাবা আর বেঁচে নেই। তোদের বাবা রাতের আকাশের তারা হয়ে গেছে রে মা। আমরা অসহায় হয়ে পড়লাম রে মা। সৃষ্টিকর্তা কোন পাপের শাস্তি দিচ্ছে আমাদের? টুনি, টুকি, টুনটুন কাঁদতেই থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা টোনার সৎকার করায়। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা। আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না মা। আমি আর পাচ্ছি না মা, পেটের ভিতর না প্রচন্ড যন্ত্রণা করছে। তোরা দাঁড়া মা, আমি টিয়ে দিদির বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তোর বাবা মারা যাওয়ার আগে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে রে মা। মা, একটু তাড়াতাড়ি করো, বেশি দেরি হলে আমরা হয়তো বাবার মতো অনেক দূরে চলে যাব। না রে মা না, এমন বলিস না। আমি এই যাব আর এই আসবো। ও দিদি, আমাকে কিছু খাবার দিবে? আমার মেয়েরা বাড়িতে না খেয়ে আছে। আজকের খাবারের বিনিময়ে আমি তোমার কাজ করে দিব। দয়া করো দিদি। না, আমার বাড়িতে কোনো খাবার আছে আর না তোকে কোনো কাজ করতে হবে। যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না টুনি। দিদি, এতটা নির্দয় হয়েও না, দয়া করো। যা, যত সব গরিব খ্যাত, তোদের মুখ দেখলেই আমাদের ঘৃণা আসে। ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। টিয়ে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি অসহায় হয়ে উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় বিউটি পায়রা তার পোষা কুকুরকে খাবার দিচ্ছে। কুকুর, এগুলো খেয়ে আমার বাড়ি পাহারা দিবি, এই বলে দিলাম। কোনো চোর যেন বাড়ির ধারের কাছেও না আসে। এই কুকুরের খাবারগুলোই একমাত্র সম্বল আমার। আমার মেয়েদের বাঁচানোর জন্য আমি সব করব। যাই, কুকুরগুলো তাড়াতাড়ি খাবার শেষ করার আগেই খাবারগুলো নিয়ে যাই। টুনি কুকুরের কাছে আসে আর কুকুরের সামন থেকে খাবারগুলো হাতে নেয়। এই দেখে কুকুর চিৎকার করতে থাকে। কুকুরের চিৎকার শুনে বিউটি বাড়ি থেকে বেরিয়ে আসে আর টুনিকে দেখে রেগে বলে, এ কি রে টুনি, তুই আমার কুকুরের খাবার কেড়ে নিয়েছিস কেন বল? লোভী বেয়াদব গরিব খ্যাত, তোর সাহস তো কম নয়। দে, খাবার দে বলছি। বিউটি খাবারগুলো কেড়ে নিয়ে আবারও কুকুরকে দেয়। টুনি এই দেখে কাঁদে আর বলে, দিদি, এটা কি করলে গো? বাড়িতে আমার মেয়ে দুটো না খেয়ে আছে। আমি এই খাবারটা ওদের জন্য নিয়েছিলাম। তোমার কুকুরের খাবার আরো থাকলে আমাকে দাও না দিদি, দয়া করো। এখান থেকে এসেছি আমার কুকুরের খাবার কেড়ে নিতে, যত সব। এই কুকুর, আরেকবার তোর খাবার কেড়ে নিলে কামড়ে দিবি এই গরিবকে, বুঝেছিস? বিউটি চলে যায়। টুনি ওখান থেকে অসহায় হয়ে বাড়িতে চলে আসে। মা, পেয়েছো খাবার? এত সময় লাগলো কেন মা? দাও, আমাদের খাবার দাও তো। মারে, কেউ যে আমাকে খাবার দিল না, সবাই তাড়িয়ে দিয়েছে। চল মা, আমরা বনে গিয়ে খাবার খুঁজে খাই। টুনি তার মেয়েদের নিয়ে বনের দিকে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ কাক একটা রুটির প্যাকেট নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলে, ভীষণ ক্ষুধা আর পিপাসা লেগেছে। আজ এই রুটির প্যাকেটটা পুরোটাই আমি খাবো, কণিকাকে একটুও দিব না। গলাটা শুকিয়ে গিয়েছে। যাই, রুটি খাওয়ার আগে নদী থেকে পানি পান করে আসি। যজ্ঞ রুটির প্যাকেটটা রেখে নদীর দিকে উঠতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি তার মেয়েদের নিয়ে আসে। মা দেখো, রুটির প্যাকেট। আমরা কি এই রুটিগুলো খেতে পারি? দাঁড়া মা, দাঁড়া। আমি জানি না এই রুটির প্যাকেট কার। চারপাশটা আগে ভালো করে দেখে আসি, না বলে কারো জিনিসে হাত দেওয়া উচিত না। টুনি চারদিকে ভালো করে দেখে। এখানে তো কেউ নেই। মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে এই প্যাকেটটা পাঠিয়েছে। সোনারা, খেতে শুরু কর। টুনির বলার সাথে সাথেই টুনির মেয়েরা রুটি খেতে থাকে। রুটি খাওয়া শেষ হতে না হতে ওখানে যজ্ঞ চলে আসে আর যজ্ঞ ভীষণ রেগে যায়। আমি এখানে রুটি রেখে নদীতে পানি পান করতে গিয়েছিলাম, আর তোরা সেই রুটি খেয়ে ফেললি। তোরা এখন আমার রুটি ফিরিয়ে দে বলছি।
ক্ষমা করো দাদা, আমরা বুঝতে পারিনি এগুলো তোমার রুটি। এখন তো খেয়ে ফেলেছি, তোমাকে কি করে ফিরিয়ে দিব বলো? দাদা রাগ করো না, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। তোমার বাড়িতে তো খাবারের অভাব নেই দাদা। আমার বাড়িতে খাবার আছে কি না সেটা তোকে দেখতে হবে না। তুই আমার রুটি খেয়েছিস মানে এখন আমার রুটি তুই ফিরিয়ে দে। রুটি না দিলে আমি তোর ঘর দখল করব, এই বলে দিলাম। দাদা এখন আমার কাছে কোনো টাকা নেই যে তোমার রুটি ফিরিয়ে দিব। তোমার পায়ে পড়ি দাদা, আমাদের শেষ সম্বল ঘরটা দখল করো না। যজ্ঞ ওদের কোনো কথাই শোনে না, উড়ে টুনির বাড়িতে চলে আসে আর ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। দাদা এটা কি করলে দাদা? খোলো, তালা খোলো ঘরের। চলে যা, এটা তোদের পাপের শাস্তি। যজ্ঞ ওদেরকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েদের নিয়ে অসহায় হয়ে নদীর পাড়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায় আর কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এই সব কিছু কি আমাদের কপালেই রেখেছিলে? আমার যে এই দুঃখ অভাব আর ভালো লাগছে না। টোনা, আমাদেরকেও তোমার সাথে নিয়ে গেলে না কেন? দেখো টোনা, আজ আমরা একদম নিঃস্ব। মা, মা কেঁদো না মা, শান্ত হও। চলো মা, এই বন থেকে আমরা দূরে চলে যাই। এই বনের সব বাঘেরা স্বার্থপর, কেউ আমাদের সাহায্য করলো না। থাকবো না, আমরা থাকবো না এই বনে। হ্যাঁ মা, চলো আমরা অন্য বনে চলে যাই। মারে, এই বনে যে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে, এর চেয়ে ভালো চল আমরা সবাই এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই রে মা। টুনি তার অসহায় পরিবারকে নিয়ে কাঁদতে থাকে। হঠাৎ নদীর জল থেকে একটা জলপরি উঠে আসে। কি ব্যাপার, তোমরা এভাবে এখানে কাঁদছো কেন? তোমাদের কান্নার শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে। কি হয়েছে তোমাদের, বলো আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে জলপরি বলে, ও এই ব্যাপার, তোমাদের দুঃখের কথা শুনে আমারই খারাপ লাগলো। তোমরা কেঁদো না, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব। এরপর জলপরি জাদু করে নদীর পাড়ে একটা ঘর প্রকট করে আর কিছু সোনার মোহর দিয়ে বলে, আজ থেকে তোমরা এখানেই থাকবে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, আমি আবার আসবো তোমাদের সাহায্য করতে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদের সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমরা সারা জীবন মনে রাখবো। এরপর জলপরি অদৃশ্য হয়। টুনি তার মেয়েদের নিয়ে জলপরির দেয়া ঘরে প্রবেশ করে আর বেশ সুখেই দিন কাটাতে থাকে। সবেমাত্র ডিমটাতে আমি তা দিতে শুরু করেছিলাম, তাতেই ঝড় এসে সব শেষ করে দিয়ে গেল। এখন আমি কোথায় যাব? কদিন হলো আমার স্বামীটাও মারা গেছে। মুন্নি কাঁদতে থাকে আর যেতে থাকে। যেতে যেতে হঠাৎই মুন্নির ডিমটা পড়ে যায়, কিন্তু মুন্নি সেটা বুঝতেও পারে না। এদিকে সেই পথ দিয়েই টোনা আর টুনি তাদের ডিম নিয়ে হেঁটে যাচ্ছিল। টোনা দেখো, এখানে একটা ডিম পড়ে আছে। না জানি কার ডিম হারিয়ে গিয়েছে। চলো এটাকেও আমরা আমাদের সাথে নিয়ে যাই। তুমি ঠিক বলেছ টুনি, নয়তো এখানে ডিমটা পড়ে থাকলে কখন কোন প্রাণী এসে খেয়ে নিবে তার কোনো ঠিকই নেই। চলো চলো, নিয়ে চলো। এরপর টোনা আর টুনি ডিমটা নিয়ে সেখান থেকে চলে যায় আর একটু দূরে গিয়েই তারা একটা বাসা বানায় আর তাতে টুনি তার ডিম দুটো নিয়ে তা দিতে থাকে। এদিকে মুন্নি, আমি আমার ডিমটা কোথায় হারিয়ে ফেললাম। ভেবেছিলাম স্বামীর শোক আমি আমার ছানাকে দিয়ে পূরণ করব, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে সেই ভাগ্যটুকুও দিল না। আমার ডিম আমি এখন কোথায় খুঁজবো? মুন্নি চিৎকার করে কাঁদতে থাকে তার হারানো ডিমের জন্য। এদিকে টুনি কুড়িয়ে পাওয়া ডিমে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে টুনির নিজের ডিম ফুটে একটা ফুটফুটে ছেলে ছানা বের হয়, কিন্তু ছেলে হওয়ার কারণে ছানাটা ছিল খুবই দুষ্টু। আমি তো সেই কখনই ডিম ফুটে বেরিয়েছি, আর এই ডিমে কিনা আমার ভাই বা বোন নীরবে ঘুমাবে।
এই বলে ছোট্ট রকি লাঠি দিয়ে ডিমে আঘাত করে আর অমনি ডিমটা থেকে একটা মেয়ে ছানা বের হয়, কিন্তু মেয়েটা খুবই ভীতু প্রকৃতির হয়। টোনা, আমাদের আর কোনো দুঃখ রইল না। এখন আমাদের একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। এবার দুজনকে আমাদের সাথে কাজে লাগাতে হবে। টোনা আর টুনি অনেক খুশি হয় আর তারা দুজনে মিলে তাদের দুই সন্তানের অনেক যত্ন নিতে থাকে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 2 দিন। টুনি, চলো এবার আমাদের জমিতে যেতে হবে। এখন যদি আমরা চাষ না করি তাহলে শীতকালে আমাদের না খেয়ে কাটাতে হবে। বাবা বাবা, আমিও কাজ করব। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এরপর 4 জনে মিলে জমিতে যায় আর চাষ করে, তাতে ভুট্টা লাগিয়ে দেয়। এরপর তারা সেই ভুট্টার অনেক যত্ন নিতে থাকে আর তারপর কেটে যায় আরো কিছুদিন। ভুট্টাগুলো বড় হয়ে যায়। মা টুকি, যা তো মুরগিগুলোকে খাবার দিয়ে আয় তো। বাবা, আমার যে মুরগিগুলোর কাছে যেতে ভীষণ ভয় লাগে। মুরগিগুলো যে আমাকে ঠোকর দিতে আসে। ভয় বলতে কিছুই নেই রে মা, বুঝেছিস? সব সময় সব ভয়কে জয় করে চলতে হয়, তবেই না জীবন অনেক সুন্দর। আর তুই অনেক সাহসী, বুঝেছিস? যা এবার খাবারগুলো দিয়ে আয় তো। বাবার কথা শুনে টুকি মনে সাহস জোগায় আর খাবারগুলো নিয়ে খেতে দিতে যায়। আর যেই না খাবারগুলো দিতে যায় তখনই মুরগি তার ছানা রেখে টুকির পেছনে পাকড়াও করতে থাকে। ওরে বাবা রে! ভীতু টুকি ভয়ে কেমন পালাচ্ছে। ঠিক তখনই সেখানে টোনা চলে আসে আর মুরগির হাত থেকে টুকিকে বাঁচিয়ে নেয়। দেখেছি বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি ভয় পাই। আমাকে একদম পাঠিও না। তবু তুমি আমাকে পাঠালে আর ভাই আমাকে নিয়ে কত মজা নিল। ওসব কোনো ব্যাপার না রে মা, চল। আমি জানি তোর ভিতরে অনেক সাহস আছে। এরপর টোনা সবাইকে নিয়ে ভুট্টার জমিতে যায় আর পাকা ভুট্টাগুলো তুলে নিয়ে আসে আর সেগুলো মজুত করে একটা ঘরে রেখে দেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2 দিন। টোনা, আমাদের ভুট্টাগুলো কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। এইভাবে যদি রোজ চলতে থাকে তাহলে তো শীতকালে আমাদের না খেয়ে মরতে হবে গো। মা টুকি, তুই আজ সারা রাত বসে বসে পাহারা দিবি আর দেখবি কে ভুট্টা চুরি করে নিয়ে যায়। এরপর তাকে ধরে উচিত শিক্ষা দিবি। বাবা, আমার যে ভয় লাগছে। বাবা বাবা, তুমি টুকিকে একদম দায়িত্ব দিও না, ও পারবে না। তুমি আমাকে দায়িত্ব দাও, দেখবে আমি কত ভালো করে চোরকে ধরে ফেলি আর তাকে শাস্তি দেই। না না, এটা টুকিকেই করতে হবে। টোনা জোর করেই টুকিকে পাহারা দিতে দেয়। আর টুকি ভয়ে পাহারা দিতে থাকে আর তখনই দেখতে পায় একটা ইঁদুর ভুট্টাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এই এই, তুমি আমাদের ভুট্টাগুলো কেন চুরি করছো? চুপ! আর একটা কথা বললে তোমার হাত কামড় দিয়ে নিয়ে চলে যাবো বলে দিলাম। এসব ভুট্টা খেয়ে কি শুধু তোমরাই বেঁচে থাকবে? আমাদের বাঁচতে হবে না, হ্যাঁ? তুমি যাও যাও। টুকি ভয় পেয়ে ইঁদুরকে ছেড়ে দেয়। এইদিকে তখনই টোনা চলে আসে আর বলে, টুকি, চোর কোথায়? বাবা, ও একটা ইঁদুর ছিল। আমি ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ও উল্টো আমাকে ধরতে এসেছিল। তাই তো আমি ওকে ছেড়ে দিয়েছি। কি, এত ভীতু হলে কি চলে? চল আমার সাথে চল, আজ আমি ওই ইঁদুরকে খুঁজে বের করব আর ওকে শাস্তি দিব।
বাবার রাগ দেখে টুকি ভীষণ ভয় পেয়ে যায় আর বাবার পেছন পেছন ছুটতে থাকে। এইদিকে টোনা নিজের মেয়েকে নিয়ে পাহাড়ের চূড়ায় যেতে থাকে, যে পাহাড়ের নিচে ছিল অনেক বড় খাদ। হঠাৎ টোনা পা পিছলে সেই খাদে পড়ে যায়। বাবা, এখন আমি কোথায় যাব? বাবা, তুমি ফিরে এসো, আমি যে ভীষণ ভয় পাচ্ছি। টুকি তার বাবাকে হারিয়ে কাঁদতে থাকে আর খাদের কিনারা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে খাদের দিকে তার চোখ যায়। এখন আমি কোথায় যাব? কি করে আমার মায়ের কাছে যাব? আমার যে এখন ভীষণ ভয় লাগছে। টুকি কাঁদতে কাঁদতে সামনের দিকে যেতে থাকে আর যেই না একটা পাথরে পা দিতে যায় তখনই পিছলে একটা পাথরের উপর পড়ে যায় আর তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। এদিকে ঠিক তখনই মুন্নি সেখানে আসে। আহারে, মেয়েটার তো মাথা ফেটে রক্ত পড়ছে, একে আমার সাথে নিয়ে যেতে হবে। এরপর মুন্নি কোনো প্রশ্ন না করে টুকিকে তুলে তার বাড়ি চলে যায় আর টুকির মাথায় ব্যান্ডেজ করে দেয়। এবার বল তো মা, তোর বাড়ি কোথায় আর এখানে তুই কি করে এলি? এরপর টুকি তার বাবা মারা যাওয়ার সব ঘটনা খুলে বলে। আর আমার বাড়ি এই পাহাড়ের পাশে যে জঙ্গলটা আছে না, ওটাই আমার বাড়ি। আর আমার মায়ের নাম টুনি। বুঝতে পেরেছি, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। মুন্নি টুকিকে পিঠে নিয়ে উড়তে থাকে আর উড়তে উড়তে হঠাৎ টুকি টুনিকে দেখতে পায়। ওই তো আমার মা, চলো চলো, তাড়াতাড়ি চলো। মুন্নি দ্রুত নিচে নেমে আসে আর টুনি তার মেয়েকে দেখে কাঁদতে শুরু করে। তোরা বাবা মেয়ে কোথায় গিয়েছিলি আর তোর বাবা কোথায়? এরপর টুকি তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর মুন্নি তাকে কিভাবে বাঁচিয়েছিল তাও বলে। মুন্নি দিদি, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমার স্বামী। কেঁদো না বোন, আমারও সাজানো সংসার ছিল, স্বামীকে নিয়ে সুখেই ছিলাম আর একটা ডিমও দিয়েছিলাম, কিন্তু ঝড়ে ডিম আর স্বামী দুটোকেই হারিয়েছি। আর আজ আমি একা একা জীবন কাটাচ্ছি। তোমার তো তবুও সন্তান আছে, আর আমি। তোমার ডিম ঝড়ে হারিয়েছিল, আর সেই হারানো ডিম আমি খুঁজে পেয়েছিলাম, আর সেই ডিমের ছানাই তো এই টুকি। তুমি সত্যি বলছো আমার ছানা বেঁচে আছে আর সেটা আমার চোখের সামনে? হ্যাঁ গো, আমি একদম সত্যি বলছি। এতদিন পরেও যে আমি আমার সন্তানকে দেখতে পারবো সেটা কোনোদিন ভাবিনি। তুমি আমার মেয়েটাকে আমাকে দিবে গো? আমার একটা সন্তান আছে, আমি সেটা নিয়ে না হয় বেঁচে থাকবো, কিন্তু তোমার তো স্বামী সন্তান কেউ নেই, তাই তুমি টুকিকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দাও বোন। টুনির এমন কথা শুনে মুন্নি আনন্দে চোখের জল ফেলতে থাকে আর তারপর টুকিকে নিয়ে মুন্নি তার বাড়ি চলে যায় আর সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।